হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে মজার একটা গল্প শেয়ার করতে চলেছি, এই গল্পটা তোমরা পুরোপুরি শুনবে, তাহলে অনেক বিনোদন পাবে আর অনেক মজাও পাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে তুমি তোমার কাছের মানুষকে এই ভিডিওটা দেখা বা শোনার সুযোগ করে দাও। তো চলো শুরু করা যাক। হঠাৎ একদিন রাত গভীরে আমার বড় ভাসুর খুব আমাকে ডাকাডাকি করছিল। আমি পাশের ঘরে শুয়েছিলাম, আর আমার স্বামী তো বাড়িতেই নেই, সে প্রবাসে আছে। তার সাথে রাত 10টা পর্যন্ত কথা বলে তারপর একটু মোবাইল টেপাটেপি করে আমি গভীর ঘুমিয়ে পড়ছিলাম। বুঝতে পেরেছিলাম না যে আমার বড় ভাসুরের কি হাল দশা হবে। কারণ বন্ধুরা, আমার বড় ভাসুর আগে পরের থেকেই সে হার্টের রুগী, বুকের ব্যথার রুগী। তাছাড়া আমার বড় ভাসুর বলতে সে বড়, সে আজ পর্যন্ত বিয়ে করেনি। আমার শ্বশুর শাশুড়ি তারা একদম মুরব্বি হয়ে গেছে, তাদের কথা তো বলতেই নেই। আমি সব মিলে প্রেশান হয়ে থাকি ওই সংসারে। সবার সেবা যত্ন, সবার সংসারের হাল এক হাতে আমাকে ম্যানেজ করতে হয়। আর আমার স্বামী প্রবাসে পড়ে আছে। আমার স্বামী বিয়ের আগে পরের থেকে বিদেশ করত, আমাকে বিয়ে করে 3টা মাস থেকেই তারপরে আবার প্রবাসে চলে যায়। আমি বড় ভাসুরকেও প্রতিনিয়ত খুব খেয়াল খুশিতে রাখতাম, সে খুব ভালো মনের মানুষ। কিন্তু কি যে হলো এই রাত্রে, যেটা তোমাদের বলতে বসছি। হঠাৎ করে যখন মাঝরাত্রে আমাকে এইভাবে খুব কাঁদটানোর সুরে আমাকে ডাকাডাকি করছিল, আমি তখন ঘুমটা হঠাৎ করে ভেঙেই যায়। হয়তো কতক্ষণ ধরে সে রাখছে আমি জানি না। আমি ওই রকমই ঘুম থেকে উঠে নেক্সটটা গায়ে পড়নেছিল। আমি ওই অবস্থায় তার কাছে ছুটে চলে যাই। বললাম, কি হয়েছে বড় ভাই, এইভাবে আপনি এত কাঁপটাচ্ছেন কেন? বলছে, দেখো বউ, আমার দম নিতে ভীষণ কষ্ট হচ্ছে, আমি যা সহ্য করতে পারছি না, কিছু একটা করো, তা না হলে আমার মনে হয় সময় ফুরিয়ে গেল। তখন ওই অবস্থায় দেখে আমি বিদে খাড়া হয়ে গেলাম যে এই মুহূর্তে কী যে করি। তার যে শারীরিক হাল, কি করব আমি এই মাঝ দুপুর রাত্রে? এখন আমি ডাক্তার কোথায় পাই? আর তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি মুরব্বী, তারা একদম ওই কর্নারের রুমে ঘুমায়, তারাও তার কণ্ঠ আওয়াজ শুনতে পারেনি। আমার পাশের রুমেই বড় ভাসুর ঘুমায়। তো ভাগ্যিস আমার কানে তার ডাক, তার আর্তনাদ আমার কান অবধি পৌঁছেছে, তাই আমি তার কাছে সঠিক সময়ে যেতে পারছি ঘুম থেকে উঠে। তারপরে ওই অবস্থায় তাড়াহুড়ো করে কী করব, বেশ কোনোরকম করে একটু তেল মাসাজ করে তার বুক কাসরে সুন্দর করে মাসাজ করে দিতে লাগলাম তেল দিয়ে। অনেক সময় বাদে বলতেছে, না ব্যথাটা তো এখনো কমছে না। আমি বললাম, আপনার এই বুকের ব্যথা কতদিন ধরে ভাই? তখন বড় ভাসুর বলল, দেখো বউ, আমার খেয়াল কে রাখে বলো? আমার তো এই বুকের ব্যথাটা বেশ অনেক দিন ধরে। ডাক্তার আমাকে অবশ্য ওষুধ দিয়েছে, কিন্তু ব্যবসা প্রপার্টির ঝামেলায় এই সমস্ত ওষুধ খাওয়ার কথা আমার মনেই থাকে না। তাছাড়া মনে করিয়ে দেবেই বাকে, আমার তো আর বউ নেই, তো সে আমাকে মনে করিয়ে দেবে? যেন ভাসুর বড় আক্ষেপ করে কথাটা বলল। তার কথায় আমার খুব কষ্ট লাগলো মনের কাছে। আহারে বেচারা, সে যে কারণেই হোক বিয়ে শাদী আজ পর্যন্ত করেনি। তাছাড়া তার এত বড় ব্যবসা প্রপার্টি, সে একলা এত লোকলস্কার সামলিয়ে রাত্রে শোয়ার সময় হয়তো তার ওই ওষুধ খাওয়ার কথা মনে নেই, এটাই ধরে নিলাম। তারপরও জিজ্ঞেস করলাম, আপনার ঘরে কি এই বুকের ব্যথার জন্য যে ওষুধ খান সেটা কি আছে? তখন বড় ভাষায় বলল, হ্যাঁ বউ, আছে, ওই দেখো ডাক্তার যেভাবে লিখে দিছিল সেভাবে আমি ওষুধ আনি খাচ্ছিলাম। কিন্তু আসলে ওইটা প্রত্যেক দিন শোয়ার আগে, ঘুমানোর আগে একটা করে খেয়ে ঘুমায়। কিন্তু আজ কয়েকটা দিন নিয়ম অনুসারে ওষুধগুলো আমার খাওয়া হচ্ছে না, মানে আমার মনেই থাকে না। তাছাড়া শরীরের মধ্যে একটু আরাম লাগতেছে, তো
তাই ওষুধ খাওয়ার কথাটা একদমই ভুলে গেছি। আজকে হঠাৎ করেই এই অর্ধেক রাত্রে এইভাবে বুকের ব্যথায় শ্বাসকষ্টে এতটা কষ্ট হচ্ছিল যে তোমাকে আমি জোরে করে যে স্পষ্টভাবে ডাক দিয়ে জানাবো সেটাও পারছিলাম না। বিছনা থেকে উঠতে পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল। ভাগ্যিস সময় মতো তুমি আমার কাছে এসে পৌঁছেছো বউ। তখন আমি বললাম, বড় ভাই আপনি চিন্তা করবেন না, আমি যেহেতু চলে আসছি একটু সেবা যত্ন করি, এখন কি আপনাকে এই ওষুধটা খাইয়ে দেব? তখন বড় ভাষায় বলল, এখন আর খাইয়ে কি হবে, বলছিল শোয়ার আগে, এখন খেলে কি হবে? আমি বললাম, যেহেতু আপনি আজকের ডোজটা খাননি তো এখনই উঠুন, উঠে একটা গ্যাসের ওষুধ আর ওষুধটা খেয়ে নিন, দেখবেন আরাম লাগবে। এই বলে ভাসুরকে আমি ওই মুহূর্তেই ওষুধটা খাইয়ে দিলাম আর বুকটা তেল দিয়ে সুন্দর করে ব্যথা স্থানে মাসাজ করে দিচ্ছিলাম। কিছু সময় বাদে বড় ভাসুর ভীষণ আরাম পেল, কিন্তু আমার হাতটা ধরে আমার মুখের দিকে একদিনে তাকিয়ে আছে। ভাবলাম সে হয়তো আমাকে কিছু একটা বলবে, কিন্তু দেখি বড় ভাসুরের চোখের কোণে গড়গড়িয়া মৃদু মৃদু জল জমা হয়ে আছে। আমি চিন্তা করলাম কি ব্যাপার, সে তো এখন সুস্থই হয়ে গেছে প্রায় অনেকটা, কিন্তু তার চোখের কোণে জল কেন? এটা ভেবে আমিও করুণ কণ্ঠে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, কান্নার কি আছে? আপনি কান্না করছেন কেন? আপনার চোখের কোণে জল। তখন সে চোখের জল মুছে বলছে, বউ কি যে বলি তোমাকে, আসলে আমার কেউ টেক কেয়ার করার মতো এই বাড়িতে লোক নাই। আমার ছোট ভাইয়ের বউ তুমি, ও বিদেশ পড়ে আছে। তোমার মতো একটা লক্ষ্মী বউ আমার নিয়ম করে এই যে সেবা যত্ন করতেছ, আমার যতটুকু খেয়াল রাখতেছ, এটাই বা কে করে? তাছাড়া বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা কানে কম শোনে, অতটা ডাকলেও হেরফের কিছু সে বোঝে না। কি করি বলো তো? আমি তখন চাষ করে ওই সুযোগে একটা কথা তাকে বলে ফেললাম। বললাম, আচ্ছা বড় ভাই, একটা কথা বলুন তো, এইটা আজ পর্যন্ত আমার মাথার মধ্যে আসে না, নতুন বউ হয়ে আসছি, আপনাকে এই কথা বলার স্পর্ধা আমার নেই, তবু না বলে আজকে পারতেছে না। সত্যি করে বলুন তো, আপনার এত বয়স হয়ে গেছে, আপনার ছোট ভাইটা বিয়ে করে আসলো, অথচ আপনি কেন আজ পর্যন্ত এইভাবে পড়ে আছেন? বিয়ে করলেন না কেন? প্রবলেমটা কি আপনার? তখন বড় ভাসুর বলল, বড় বউ, তুমি যেভাবে আমাকে প্রশ্ন করছো, আসলে এই কথাটা আমি না বললেই নয়। বাবা অবশ্যই আমাকে সংসার থেকে অনেকটা দিন ধরে বিয়ের জন্য চাপ সৃষ্টি করছে, বিয়ের কথাবার্তা অনেক আগের থেকে বলা বলি করে। তাছাড়া এলাকার পাড়া মহল্লার লোকজন আমাকে এই বিষয় নিয়ে নানান রকম কুকথা বলে, মানে আমি নাকি ডুলিঙ্গের মানুষ, হিজড়া টাইপের, কত কথা শুনতে হয়। কিন্তু কাউকে আমার মনের কথাটা আজ পর্যন্ত আমি বলিনি, বলার সুযোগ হয়নি বউ। আজকে যেহেতু তুমি আমাকে জিজ্ঞেস করলে, তাই আমি তোমার কাছে সবই আজকে বলবো। তোমার কি হাতের সময় আছে? আমি বললাম, হ্যাঁ বড় ভাই, আমি এখন আর এই মাঝ দুপুর রাত্রে কোথায় যাব? আপনার পাশেই বসে আছি শিহরণে, আপনি বলুন, আমি শুনছি। তখন ভাসুর বলল, শোনো বউ, আসলে কি বা বলি, তুমি আমার ছোট ভাইয়ের বউ, মানে আমার ছোট বোনের মতোই, খুব স্নেহর পাত্র তুমি। যা হোক, তোমার কাছে যদিও বলা যায়, তবে আমি ফ্রেন্ডলি ওয়েতে কথাটা শেয়ার করছি, কিছু মনে করবা না তুমি। তখন আমি বললাম, না না, আমি কি মনে করব? আমি তো আরও জানতে পারলো ব্যাপারটা, যদি এর কোনো প্রতিকার থাকে। আমি একটা শিক্ষিত মেয়ে, যদি কিছু করা যায় আপনার জন্য, সেটা মনে হয় ভালো হতো। বলুন তো কি প্রবলেম, কেন আপনি বিয়ে করেন না? আর তাছাড়া এই আপনার সেবা যত্নের জন্য তো একটা মানুষ দরকার, এটা বোঝেন না? এই যে এই মুহূর্তে আমি যদি আমার ধরুন মায়ের বাড়িতে থাকতাম, তাহলে কে এই মাঝ দুপুর রাত্রে আপনাকে এই ওষুধ খাইয়ে দিত, বুকে তেল মাসাজ করে দিত, আপনার এই ক্ষত স্থানে ব্যথায় ব্যথায় জোর দিত হয়ে একসময় আপনি নিদ্রাও তো চলে যেতে পারতেন। কি যে হতো আপনার? ভাগ্যিস পাশে সময় মতো আমি ছিলাম। যা হোক, সেসব কথা পরেই বলি।
বলুন কি সমস্যা আপনার? তখন বড় ভাই বলল, শোনো বউ, আসলে আমি যখন লেখাপড়া শেষ করলাম ঠিক তার পরেই আমার জীবনে একটা প্রেম ভালোবাসা আসছিল, সেটা আমার কলেজ জীবনে। কিন্তু সে যখন আমাকে ছেড়ে ধোঁকা দিয়ে বিয়ে শাদি করে অন্য সংসারে চলে গেল, সেদিন থেকে আমি নিজের কাছে খুব নিজেকে ছোট ভাবছিলাম। তার কাছে আমার শেষ প্রশ্ন ছিল, তুমি আমাকে আজকে কেন ছেড়ে গেলে? আমার কম কিসে? সে আমাকে একটা কথাই বলেছিল, আমার স্বামী বিশাল বড় বিজনেসম্যান, তোমার কি আছে? বাবার ওই পেনশনের টাকায় তুমি লেখাপড়া করছো, তোমার জীবন কোন গতিতে যাবে সেটা কে জানে? আর এটা একটা কমপ্লিট একটা বিজনেসম্যান, একটা পাত্র, এটা কি আর হাতছাড়া করা যায়? তাই আমি ডিসাইড করেছি এই ছেলেকে আমি বিয়ে করব। তুমি আমাকে ক্ষমা করে দিও। মেয়েটা আমাকে কয়েক বছর সম্পর্ক করার পরও শেষ কথা এটাই বলে আমার জীবন থেকে বিদায় নিয়েছিল। সেই কথাটা আমার মনে আছে, আর ওই কথাকে কেন্দ্র করে আমার মধ্যে একটা প্রতিজ্ঞার জন্ম গেল। একটা প্রতিজ্ঞা করলাম যে না, আমিও এই শহরে বড় একটা বিজনেসম্যান হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে ওই মেয়েটাকে দেখিয়ে দেব যে আমিও পারি বা আমিও হয়েছি। সেইটা করতে গিয়ে আসলে এমন একটা সময়, যেটা বিয়ের প্রত্যেকটা ছেলেমেয়ের একটা সঠিক সময় থাকে, সেই সময়টা আমার জীবন থেকে অতিবাহিত হয়ে যায় নিজেকে প্রতিষ্ঠিত করে আসলে সেই জায়গায় দাঁড় হতে গিয়ে। ভাবতেও পারিনি সময়টা বা জীবনের এতগুলি বছর কিভাবে আমার জীবন থেকে এইভাবে চলে যাবে। এক পর্যায়ে নিজের কাছে খুব দুর্বল মনে হয় আমি যদি পরের মেয়েকে বিয়ে করে নিয়ে আসি, তাহলে দাম্পত্য জীবনে তাকে কখনোই আমি স্বামীর যে একটা সুখ সেটা তাতে দিতে পারবো না। এ বিষয়ে আমি মনে হয় অক্ষম। এটাই যে মনের একটা দুর্বলতা, যার কারণে আমি আজ পর্যন্তও বিয়ে করতে রাজি হইনি। আমি তখন হেসে দিয়ে বললাম, আপনি বড্ড বোকা ভাই, এটা হচ্ছে মনের বাগে আপনাকে খেয়েছে। আসলেই কি তাই? আপনি কি কখনো ট্রাই করে দেখেছেন? আপনি না ছেলে মানুষ, শুনেছি ছেলেদের কখনো মনের কাছে একটু এমন হলে তারা বাইজাখানা পতি তোলে বা বিভিন্ন বন্ধু মহলে আড্ডার চলে একটা ভুলভাল কাজ করে বসে। আপনার জীবনে এমন কোনো ইতিহাস আছে কি? তখন বড় ভাষার বলল, না না বউ, আসলে ব্যবসার কাজে নিজেকে নিয়ে যেতে রেখে সবসময় ব্যস্ততার মধ্যেই কাটিয়ে দিলাম। কখনো বন্ধুদের সাথে এরকম অসৎ সঙ্গ দেওয়ার সময় হলো কই? তাই তো এই সমস্ত মন মানসিকতা আমার মধ্যে আসেই নেই। আজকে সত্যিই বলছি বউ, আমি মনের কাছে খুব দুর্বল। তুমি হয়তো আমার জন্য এ বিষয়ে যদি তোমার মনের কাছে কোনো কিছু থাকে, তুমি চেষ্টা করে দেখতে পারো। তখন আমি তাকে বললাম, এটা কোনো ব্যাপার হলো ভাই? আপনাকে আমি খুব শীঘ্রই সারিয়ে তুলব, একটু অপেক্ষা করুন, চিন্তা করবেন না। বড় ভাসুরকে বড় আশ্বস্ত করে আমি আমার রুমে চলে আসতে লাগলাম। ভাসুর পিছন থেকে আমার হাতটা চেপে ধরল, বলল, বউ তুমি চলে যাচ্ছ? তোমার সাথে যতটুকু কথা বলছিলাম সময়টুকু আমার খুব আনন্দের সাথে কাটছিল। তোমার মধ্যে অনেক কিছু আছে যে একটা মানুষের মানসিকতার বিকাশ ঘটায়। আমার মনের পরিবর্তন নিয়ে আসতে পারলে তুমি এক মুহূর্তের মধ্যে। তুমি যেন একটা ডাক্তারের চেয়েও বড় কিছু। তোমার মধ্যে আধ্যাত্মিক কিছু আছে। আমি যদি বিয়ে করি বা বিয়ে করার উপযুক্ত হয়ে উঠতে পারি, সত্যি বউ কথা দিচ্ছি, আমি যেন তোমার মতো কোনো মেয়েকে বিয়ে করতে পারি। তোমার মতোই হতে হবে, এরকম রূপবতী, এরকম গুণধর, এরকম সৎ এবং আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী। কোথায় পাবো বলতো এরকম লক্ষ্মী মেয়ে? তখন আমি হেসে দিয়ে বললাম, আপনার যে আবার কথা ভাই, আমার মধ্যে এমন কি আছে যে আপনি আমাকে সব কাজের মধ্যে টানেন? আমার মধ্যে কি আছে বলুন তো, কি আমার ভালো লাগে আপনার? তখন বড় ভাসুর বলল, সৌরভ, সত্যি তোমার মধ্যে এমন কিছু আছে যা আমার মনকে কুড়িয়ে কুড়িয়ে খায়। তোমার সমস্ত কিছু, তোমার চলাফেরা, এই যে কাজের ধরন, তুমি একটা মেয়ে হিসাবে এই যে সংসারের
পুরো আমার বাবা মায়ের দায়িত্ব, আর তাছাড়া আমাকেও মেনটেন করে সংসারের কাজ সব কিছু এক হাতে এক রোখা করে, কোনো অলসতা বোধ তোমার মধ্যে নেই। এই যে মেনটেন করে দিনের পর দিন চলছ, কোনো বিরক্তবোধ নেই, কোনো অলসতা নেই, তা তবুও তোমার কাছ থেকে যে আচরণটা আমি পাই, মনে হয় তুমি একটা মনের ডাক্তার নেই। খুব ভালো লাগে আমার। আর এইরকম মেয়েটা আমার জীবনে চাই। ভাগ্যিস আমার ছোট ভাইয়ের কপালটা ভালো, ওর পছন্দ আছে বটে। তোমাকে পছন্দ করে এই সংসারে নিয়ে আসছে, ওকে হাজারোবার ধন্যবাদ জানায়। ভাসুরের এই প্রশংসার সম্মুখীন এই সমস্ত কথা শুনতে শুনতে আমি মৃদু মৃদু হাসতে হাসতে বললাম যে ঠিক আছে ভাই, বাকিটা আবার কাল শোনা যাবে, দেখা যাক আপনার জন্য আমি কি করতে পারি। এই বলে আমি হাসতে হাসতে আমি আমার রুমে চলে আসলাম, ঘুমিয়ে পড়লাম। তারপরে ঘুম ধরছিল না। বড় ভাইকে নিয়ে অনেক রকম চিন্তা ভাবনায় পড়ে গেলাম আমি, যে এমন একটা মানুষ যে তার নিজের মনের কাছে দুর্বলতার সম্মুখীন হয়ে জীবনে বিয়ে করতেই এতটা পিছুপা হলো। দেখি তার এই মনের বাঘকে কি করে সরানো যায়, তাকে একটা নতুন জীবন কি করে দান করা যায়। সে একটা নিশ্চয় ভালো মনের মানুষ, তার মধ্যে অসৎ অপকর্ম এই ধরনের কোনো কিছু আচরণ আমি খুঁজে পাইনি। সব মিলে তার জন্য আমি অনেক চিন্তায় মুগ্ধ হয়ে গেলাম। ওই সময় আর ঘুম আসছিল না। এক পর্যায়ে তাকে নিয়ে ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। সকাল হলো, খুব ভোরে আবার আমার ওঠার অভ্যাস ছিল। আমি ভোরবেলায় উঠে পরিবারের সবার জন্য রান্না বান্না কাজ সেরে, মানে সবাইকে খাইয়ে দেয়, বড় ভাসুরকে খাইয়ে তারপরে তার সমস্ত কিছু আগান যোগান দিয়ে সে একদম পরিপূর্ণ একটা সুস্থ মানুষ। সে শহরে তার বিজনেস সামলানোর জন্য তার দোকানপাটের উপর সে শহরে চলে গেল। আর যাওয়ার সময় আমাকে ডেকে বলে গেল, দেখি তুমি আমার জন্য কি করতে পারো, আমি তোমার উপর ভীষণ ভরসা করছি। তোমার প্রত্যেকটা কথা না আমাকে একদম জাগিয়ে তোলে। আমার মনটা না চিন্তায় চিন্তায় একদম মরে যাওয়ার উপক্রম হয়ে গেছে। তুমি এমন এমন আধ্যাত্মিক কথা বলো না বউ, আমি যেন একদম সব সেরে উঠি মুহূর্তের মধ্যে। এই বলতে বলতে সে বাড়ির থেকে বের হয়ে গেল আর বলছিল, তোমার জন্য কি নিয়ে আসবো খাওয়ার, কি পছন্দ? আমি বললাম মুস্কি হাসি দিয়ে, জানি না বড় ভাই, আপনার যা ইচ্ছা আপনি তাই নিয়ে আসবেন। এই কথা বলতেই সে চলে গেল। সন্ধ্যায় সে ফিরল। ফেরার পরে দেখি হাতে তার ব্যাগ। আমাকে ডেকে বলল, বউ ব্যাগটা আমার হাত থেকে নাও, দেখো এর মধ্যে কিছু খাওয়ার আছে, তোমার জন্য নিয়ে আসছি। বার্গার, পিৎজা আর কিছু ফলমূল আছে। কোনটা বা তোমার পছন্দ আমি জানি না ঠিক, আমার পছন্দ অনুযায়ী তোমার জন্য আমি আনছি। কিছুটা বাবা মাকে দাও আর তুমি বাকিটা খেয়ে নিও। আমি নিয়ে দেখি হরেক রকমের ফলমূল, আপেল, কমলা, বেদানা আর পিৎজা, বার্গার, তাছাড়া একটুটকায় কিছু খাবার নিয়ে আসছিল যেগুলো আমার খুব পছন্দ। সাথে থেকে অনেকগুলো ফুচকা নিয়ে আসছে টক দিয়ে। এটা আমার খুব ফেভারিট খাবার, টক দিয়ে ফুচকা খাওয়া। তো আমি খুব আনন্দের সাথে সেটা খেলাম, আমার শ্বশুর শাশুড়িকে দিলাম। আমার শ্বশুর শাশুড়িকে ঠিক আমার বাবা মায়ের মতো করে আমি সেবা যত্ন করতাম। গুরুদের যেভাবে সাধন ভোজন করতে হয় আমি তাই করতাম। আমার কাজের ওই সংসারে কোনো ত্রুটি রাখতাম না। তবুও আমার হাজব্যান্ড বিদেশ থেকে আমাকে ফোন করে মাঝে মাঝে বলতো, সুন্দরী বউ, বাবা মায়ের সেবা ঠিকঠাক মতো করছে তো, কোনো যেন ত্রুটি না হয়। আর আমার বড় ভাই, সে আমার দেব তুল্য, তার তো তুলনাই হয় না। সে আমাকে এতটা দিন যেভাবে টেনে আসছে, বা আমার এই যে বিদেশ আসার পিছনে যার ইন্ধন রয়েছে মূলে, সে হচ্ছে আমার বড় ভাই। সে খুব ভালো মনের মানুষ, কিন্তু তাকেও একটু খেয়াল খুশি রাখো। আমি বলেছিলাম যে দেখো, এই পরিবারের সবার কতটা খেয়াল খুশি আমি রাখি আমি জানি না, তবে প্রত্যেকটা মানুষের কাছ থেকে তুমি একটু মোবাইল করে জেনে নিও। দেখো তারা আমার নামে বদনাম রটায় না, সত্যিই প্রশংসা করে। কারণ নিজের প্রশংসা তো আর নিজে করতে পারি না, তুমি তাদের কাছ থেকেই শুনো আমার কৃতকর্মের ফল। স্বামী বলে, না গো, আমার এতটুকু বিশ্বাস আছে তোমার উপরে,
তুমি সবার সাথেই বেশ সুআচরণ ভালো আচরণ করেই চলছ। তারপরে এইভাবে চলতে চলতে এক পর্যায়ে ভাসুরকে হঠাৎ করে একদিন আমি ডেকে বললাম, বড় ভাই শোনেন, আপনি আগামীকালকে আমার সাথে কি একটু যেতে পারবেন? বললো, আগামীকালকে তো আমি ব্যস্ত থাকবো, আগামীকাল হয়তো যাওয়া হবে না, কিন্তু পরের দিন যাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। ঠিক পরশু বড় ভাইয়ের সাথে করে নিয়ে আমি ডাক্তারের সাথে একটু পরামর্শ করলাম। ডাক্তারটা অবশ্য আমার ক্লাস ফ্রেন্ড ছিল, সে এমবিবিএস ডাক্তার হয়েছে আর আমি হয়েছি এই সংসারের ঘরণী। যা হোক, যার জীবনের লক্ষ্য থাকে সে সেখানে পৌঁছেছে। তারপরে আমার বন্ধুকে আমি বলেছিলাম, দেখ বন্ধু, এটা আমার বড় ভাসুর, আসলে ওর মানসিক সমস্যাও আছে, তাছাড়া ও একটা হার্টের রুগী, কাগজটাও দেখে একটু ভালো ওষুধ পানি দিয়ে দাও, আর তাছাড়া তার একটু প্রবলেম আছে। বলো কি, একটু খুলে বলতে পারবি? আমি বললাম হ্যাঁ অবশ্যই খুলে বলবো। দেখ, বিষয়টা ঠিক এরকম, সে মনের কাছে আসলে এতটাই দুর্বল। সে একটা যুবক ছেলে, তাছাড়া একটা প্রতিষ্ঠিত ছেলে, তার টাকা পয়সার কোনো অভাব নেই, এই শহরে তার বড় বিজনেস, কত লোকজন তার অধীনে কর্ম করে জীবিকা নির্বাহ করে চলে, অথচ সেই মানুষটা আজকে বিয়ে করতে মনের কাছে দুর্বল খায়। তার ছোট ভাই বিয়ে করছে জানিস, অথচ আমার বড় ভাসুর সে বিয়ে করো না আজ পর্যন্ত। দেখ তো কি করা যায়। যা হোক, আমার ওই বন্ধু ডাক্তারটা তার চিকিৎসা যতদূর যা করার দরকার করে দেখলো, আসলে সত্যিই তাই, তার মানে ওইটা আসলে ঠিকঠাক মতো বিয়ের জন্য প্রস্তুত নয়। এক পর্যায়ে আমাকে আশ্বস্ত করলো, বললো দেখ বান্ধবী, কি বলি তোকে, কিছুটা দিন সময় লাগবে, আমি কিছু ওষুধ পানি দিচ্ছি, এটা খেলেই এটা সেরে যাবে। আসলে এগুলা টেনশনে এবং চিন্তায় জর্জরিত থাকার কারণে মানে তার ভিতর থেকে এই বাসনাটা এক পর্যায়ে লোপ পেয়েছে, হারিয়ে গেছে, এটা ঠিক হয়ে যাবে। আমি বললাম তাও কতদিন লাগবে? পুরো 1-2 মাস, তারপরে ঠিক হয়ে যাবে। তারপরে আমি বললাম ঠিক আছে, তাহলে ওষুধ পানি লিখে দে। তো আমার ফ্রেন্ড ওষুধ পানি লিখে দিল আর বলল, একটু তাগিদ করে ঠিকঠাক করে খাওয়াইস নিয়ম করে, আর এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না, কিছু মাননি দিয়ে দিল। আমি ভাসুরকে নিয়ে বাড়িতে চলে আসলাম হাসতে হাসতে। আমার বন্ধু যেহেতু এমবিবিএস একটা ভালো ডাক্তার, আর সে যেহেতু আমাকে আশ্বস্ত করছে নিশ্চয়ই আমার বড় ভাসুর সব ঠিক হয়ে যাবে, সেরে উঠবে, এই ভেবে আমি নিশ্চিন্তভাবে বাড়িতে আসলাম। ওষুধ পানি কিনে নিয়ে বাড়িতে এসে তাকে নিয়ম করে নিজের মানে দায়িত্ব অনুসারে তাকে প্রতিনিয়ত ওষুধ খাওয়াতাম, সকালে এবং রাত্রে। আর দুপুরের ডোজটা তাকে আমি হাতে ধরিয়ে দিতাম যে বড় ভাই আপনার দোকানে দুপুরে এটা বসেই খেয়ে নেবেন। সে এটা খেত। এইভাবে কিছুটা দিন যাওয়ার পরে হঠাৎ করে একদিনকে আমাকে বলতেছে, বউ তোমার প্রশংসার শেষ নেই, কি যে বলি। দেখো, আমার এই গোপন ব্যাপারটা আমি কোনোদিন কারো কাছে শেয়ার করিনি এতদিনে, তাই তো এই আইবুড়ো হয়ে আছি আমি। আজ পর্যন্ত বিয়ে শাদীর নাম নিতেই আমার ভয় করত। এখন আমার মানসিক যে অবস্থা, আমার মনে হয় আমার বুকের ব্যথাটাও ওই ডাক্তারের চিকিৎসা নেওয়ার পরে একদম সেরে উঠছে। আর কখনো এরকম হয় না, মানে ঘন ঘন হার্টবিট বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, এই সমস্ত থেকে যেন আমি মুক্ত পেয়ে গেছি। তাছাড়া আমার যে গোপন একটা সমস্যা ছিল বা মনের যে দুর্বলতা, সেটাও সেরে উঠছে, এটা আমি বুঝতে পারি। এখন মনে হয় একদম আমি স্বাবলম্বী হয়ে উঠছি নিজের স্বাস্থ্য বিষয়ে। দেখো, আমার জন্য একটা মেয়ে খোঁজাখুঁজি করো। তখন আমি বললাম, কেমন মেয়ে চাই শুনি? তখন ভাসুর হাসতে হাসতে বলল, ঠিক তোমার মতোই হতে হবে, তা না হলে কিন্তু আমি বিয়ে করব না, এটা আমি তোমাকে সাপ সাপ বলে দিয়েছি, আগে পরের থেকে তো তোমাকে একই কথা বলে আসতেছি। আমি তখন বললাম, এ তো মহা জ্বালা, এ কেমন কথা বলেন আপনি? ঠিক আমার মতো মেয়ে আমি কোথায় পাবো এই দুনিয়ায় খুঁজে? আগে বলুন তো, যদি আমার মতে না হয়, একটু 19-20 হয়, চলবে তো? তো বলে, হ্যাঁ চলবে, কিন্তু তোমার মতো রূপবতী গুণধর মেয়েকেই আমার লাগবে, কারণ সবসময় যাতে তোমার মতো করেই আমার টেক কেয়ার করতে পারে। আমার কি কপাল,
আমি বড় ভাই হিসেবে কেন আগে বিয়ে করলাম না? যদি আগেই আমি বিয়ে করতাম, হয়তো বা তোমার সাথে যদি আমার হতো, কত ভালো হতো, তাই না? কিন্তু যার কপালে যা লেখা থাকে সে তো সে তার সাথে সেখানে হবে। আসলে উপরওয়ালা যেখানে যা জুটি বেঁধে রাখছে, তার উপরে তো আর হাত নেই। আমি বললাম, এটাই যেহেতু মানছেন, তাহলে এটাকেই নিয়তিকেই মেনে নেন, কি আর করা। তারপরে এইভাবেই বড় ভাসুরের জন্য আমি মনে মনে মেয়ে খোঁজাখুঁজি করতেছিলাম। এদিকে বাড়িতে আমার বাবাকে বলছিলাম, দেখো বাবা, আমার বড় ভাসুর আছে, সে খুব রহস্যময় একটা মানুষ, আর সে একটা প্রতিষ্ঠিত মানুষ। আমার শ্বশুর শাশুড়ি এখন বৃদ্ধ হয়ে গেছে, এই সংসারের এখন গার্জেন বলতে গেলে ওই দেব তুল্য আমার ওই বড় ভাসুরি। সে এত ভালো মানুষ, এতটাই অনেস্ট ম্যান, তার প্রশংসা বলে তোমার কাছে আমি শেষ করতে পারবো না। তার জন্য একটা ভালো শিক্ষিত সুপাত্র সন্ধান যদি তোমাদের কাছে থাকে, একটু দেখাশোনা করে একটু দাও না বাবা। আমি আমার বাবাকে বলার পরে বাবা বলল, ঠিক আছে, আমরা দেখি খোঁজাখুঁজি করে যদি হয় তো অবশ্যই জানাবো তোকে। যা হোক, আমিও আমার মতো খুব চেষ্টা করতেছিলাম। আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু সার্কেল যারাই ছিল সবাই শিক্ষিত, সবার মধ্যে কথাটা ছড়িয়ে দিলাম। এক পর্যায়ে খুব চেষ্টা করতে লাগলাম। এর মাঝখানে হঠাৎ করে বিদেশ থেকে প্রায় রাত ভোর হয়ে গেছে, রাত এখনো পোয়ায়নি, কালসে অন্ধকার রয়ে গেছে। এমন একটা টাইমে আননোন নাম্বার থেকে আমার মোবাইলে একটা কল আসলো। ফোনটা রিসিভ করতে বললো, আপনি কি অমুকের স্ত্রী? আমি বললাম যে হ্যাঁ, কেন? বলছে, উনি রাত্রে শোয়ার সময় বলছিল, আজকে আমার ভীষণ কষ্ট হচ্ছে, গা ঘামছে, ভীষণ অস্থির বোধ হচ্ছে। আমরা ভাবলাম হয়তো অনেকদিন বাড়ি থেকে আসছে, এমনটা হতেই পারে, বাড়ির লোকজনের কথা মনে পড়ে, বিদেশ বাড়ি, তাকে হাসি রহস্য আর অনেক কথার ছলে আমরা একসাথেই কয়েকজন একই রুমে ঘুমাচ্ছি। কিন্তু মাঝরাত্রি সে অনেক যন্ত্রণা ফিল করছিল, পেটে ব্যথা, বুকে ব্যথা, আর তার শরীরটা পুরো ঘামছিল। আমরা ফ্যান ছেড়ে দিয়েও তাকে ওই মুহূর্তে কোনো কিছু করতে পারছিলাম না। এক পর্যায়ে তার মাথায় জলপটি করে দিয়ে তার সেবা যত্নে আমরা নিয়োজিত ছিলাম। তখনও আপনাদেরকে আমরা ফোন করে ব্যাপারটা জানিনি যে বিদেশ বাড়ি, খামাখা এই সমস্ত কথা বললে ওর ফ্যামিলি হয়তো চিন্তা ভাবনা করবে। কিন্তু কি বলবো বউ, আপনি যেহেতু ওর স্ত্রী, তাই আপনাকেই বলছি, ও আর নেই দুনিয়াতে। আমাদের হাতের উপরেও জানটা চিরতরে চলে গেছে। তখন আমি মোবাইলটা হাত থেকে ছড়িয়ে পড়ে গেল, আর একটা চিৎকার দিয়ে আমি কেঁদে উঠে আমার যেন আর জ্ঞান শূন্যয় পড়ে গেছি। রুম থেকে আমার বড় বসু দৌড়ে আমার দরজায় এসে ধাক্কাধাক্কি করেছিল। দরজা ভিতর থেকে লাগানো ছিল। এরকম চেঁচামেচি আর হইহুল্লার দিকে আমার শ্বশুর শাশুড়ি তারাও ঘুম থেকে আমার রুমের দরজায় এসে সবাই অপেক্ষা করছিল। কিছু সময় বাদে আমার জ্ঞান ফেরে। আমি কোনো রকম করে কান্নার স্বরে ভেঙে পা চেঁচড়াইতে গিয়ে দরজাটা খুলে দিই। আবারও আমি পড়ে যাই, তার কোলে ঢুলে পড়ি। আমার যে কি বলবো, আমার আসমান জমিনে ওই সময় এক হয়ে যাচ্ছিল। বড় ভাসুর আমাকে জড়িয়ে ধরে বলল, বোন চুপ হও, কি হয়েছে? এত জোরে চিল্লাচিল্লি কান্নাকাটি কিছু কোনো আপদ বিপদ হলো নাকি? তোমার বাড়িতে কি কিছু হলো? মানে তোমার বাবা মা সবাই ঠিক আছে তো? তখন আমি কান্নায় ভেঙে পড়ছিলাম, কথাটা বলতে পারছিলাম না। খুব কষ্ট করে বললাম, দেখেন বড় ভাই, আপনার ছোট ভাই আর নেই, সে একদম দুনিয়া ছেড়ে চলে গেছে। এই যে মাত্র একটা ফোন আসছে এই নাম্বার থেকে, আপনি কথা বলে দেখুন। তখন আমার ভাসুর ওই নাম্বারে আবারও ফোন করলো। ফোন করে আমার বড় ভাসুর ঠাস করে বসে পড়ল, সে কান্নায় ভেঙে পড়ল। বাড়িতে ওই ভোরবেলায় একদম কান্নার ধুম পড়ে গেল। পাড়া প্রতিবেশী, এলাকা মহল্লার লোকজন এসে সবাইকে সান্ত্বনা দিয়ে, যা হোক একরকমভাবে পরিস্থিতিকে একটু সামাল দিয়ে সবাইকে একটু ঠিকঠাক করে শীতল করার চেষ্টা করলো। এক পর্যায়ে বাড়িতে শোকের ছায়া,
স্বামীটা আমার এই বয়সে আমার কাছ থেকে চলে গেল। আমি যেন কোনো সন্তানের মা হওয়ার আগেই, স্বামীর দাম্পত্য জীবনের সুখ আহ্লাদ কোনো কিছু উপভোগ করার আগেই স্বামী হারা হয়ে গেলাম। কতটা কষ্টময় আমার জীবন, কি করব এই ভেবে আসমান জমিন এক। আমি বিছনাতে হুমড়ি খেয়ে পড়ে পড়ে মাঝে মাঝে কান্নাকাটি করতাম, কিন্তু একমাত্র বড় ভাসুরের আশ্বস্ততার কারণেই আমি মনে হয় বেঁচেছিলাম। তারপরে এইভাবে এক যায় দু যায় স্বামীর বডিটা দেশে আসলো, সমাধি করা হলো। এভাবে 5-6টা মাস একের পর এক অতিবাহিত হতে লাগলো। তারপরে বাবা একদিন আমাকে ডেকে বলল, মারে, তুই আমাদের সংসারে চলে আয়। আর কতদিন ওই সংসারের মায়ায় পড়ে সারাটা জীবন থাকলে চলবে? তুই একটা যুবতী মেয়ে, এ সময় তোকে বিয়ে করতে হবে, সংসার করতে হবে। কি বলিস তুই এতে? বলতো তোর মতলবটা কি? তখন আমি বাবাকে বলেছিলাম, বাবা, তুমি যাই বলো না বলো, আমাকে নিতে হয় নাও তুমি তোমার সংসারে, কিন্তু একটাবার আমার বড় ভাসুরের সাথে তুমি কথা বলে দেখতে পারো এই বিষয়ে। তখন বাবা আমার কাছ থেকে বড় ভাসুরের নাম্বারটা নিল। বড় ভাসুরকে ফোন করে তার কাছ থেকে এ বিষয়ে জানতে চাইল বা আমাকে নেয়ার কথা বলতেই বড় ভাসুর বলছিল, তাও সাহেব, আপনি ওকে এই বাড়ির থেকে নেয়ার কথা একদম ভুলে যান। আমি একটা অবিবাহিত ছেলে, আমি আজও বিয়ে করিনি। প্রয়োজনে ওর দায়িত্বটা সারা জীবনের জন্য আমি নিয়ে নেব, তবু ওর মতো এইরকম কোনো ধরে একটা লক্ষ্মী মেয়েকে আমার বাড়ি থেকে যেতে দেব না। 7 জন্মের কপাল আমাদের ফ্যামিলির ওর মতো একটা মেয়েকে পেয়েছিলাম। আপনাকে এ বিষয়ে সিলুট জানাই, আপনি এমন একটা মেয়ে জন্ম দিয়েছিলেন যে মেয়েটা আমার পুরো ফ্যামিলিকে উজ্জ্বল করে রাখছে। ও না থাকলে আমাদের ফ্যামিলির যে কি হতো। এদিকে আমার বৃদ্ধ বাবা মা তাদেরকে একদম নিজের বাবা মায়ের চেয়ে বেশি সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে। আর আমি একটা অবিবাহিত ছেলে, আমার সমস্ত কিছু যেভাবে আপন ভাইয়ের মতো করে মানে সেবা যত্ন টুরতে নেই। ওর প্রশংসা বলে শেষ করতে পারবো না তাও সাহেব। তাই বলি কি, ওকে নেওয়ার কথা বলবেন না, বরং সে আমি আমার ফ্যামিলির সাথে, বাবা মা যেহেতু বেঁচে আছেন, তারাও যদিও মুরব্বি হয়ে গেছে, তাদের সাথে বসে ওর একটা ব্যবস্থা করা যায় কিনা আপনাকে অবশ্যই এসব বিষয়টা পরে জানিয়ে দেব। তারপরে বাবা ফোনটা কেটে দিল। পরে আমাকে ফোন করে বলল, তোর বড় ভাসুর তো এই সমস্ত কথা বলল রে। তখন আমি বললাম, হ্যাঁ, বড় ভাসুর যেহেতু বলছে, তার মুখের দিকে আমি চেয়ে আছি চাতকের মতো, দেখি সে কি করে। কারণ সে যদি এই সংসারে জায়গা দেয় বাবা, তাহলে আমার কোনো আপত্তি নেই। কারণ তুমি যদি আমাকে এই সংসার থেকে তোমার পরিবারে নিয়ে যাও, হয়তো বা হতে পারে কোনো ছেলে বউ মারা গেছে, অথবা বউ থাকতেও তার টাকার গরমে সে একটা বিয়ে করবে। ওই সংসারে বউ মারা গেছে, 2-3টা ছেলে মেয়ে আছে, সেই ছেলেটা আবার ভালো হবে কিনা, সেই রকম অজানা একটা ছেলের হাতে আমার দেবে, আমার সুখ হবে কিনা, এটা একটা দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার। এক ঘর মিলিয়ে আসলে যা হয় আর কি। আর এ তো আমার দেখাশোনা পরীক্ষিত একটা ছেলে, আমার বড় ভাসুর। সে যদি তার কাছে আমার একটু জায়গা দেয় বাবা, হয়তো আমার জীবনটা ধন্য হয়ে যেত। এছাড়া তো আর আমার জীবনের কোনো গতি নেই। বাবা কান্নায় ভেঙে পড়ছিল আমার কথা শুনে, বলল, দেখ মা, যা ভালো হয় তা কর। এই বলে বাবা ফোনটা কেটে দিল। তারপরে ফ্যামিলিগতভাবে ভাসুর তার বাবা মাকে নিয়ে একটা সময় ঘরোয়া বৈঠক করে বসে আমাকেও ডাকলো সেখানে। আমার শ্বশুর কাঁপা কাঁপা কণ্ঠে আমার হাতটা ধরে সেদিন বলল, বৌমা, তোমাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করো। তোমার বড় ভাসুর, এখন আমার ছোট ছেলেটা তো আর দুনিয়াতে বেঁচে নেই, তাই বলি কি, আমার বড় ছেলেটা খুব সৎ এবং ভালো চরিত্রের মানুষ, এটা আমার জানা মতে। এখন তোমার যদি ইচ্ছে থাকে, তুমি কি বলো, যদি ওর সাথে তোমার কলমাটা পরিয়ে ওর সাথেই সারা জীবন তোমাকে থাকার সুযোগ তৈরি করে দিই, তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? তখন আমি মুখটা নাড়িয়ে বললাম, হ্যাঁ বাবা, আপনি যদি চান, বড় ভাই যদি তার জীবন সঙ্গী হিসেবে আমাকে পেতে চাই, তাহলে এ বিষয়ে আমার কোনো আপত্তি নেই।
আমি থাকতে রাজি আছি। আর আপনারা যদি এটা করতে চান তাহলে দ্রুত করে বসুন, তা না হলে বাবা আমাকে বাড়িতে নেওয়ার জন্য বারবার তাগিদ করছে। তখন আমার শ্বশুর মুচকি হেসিতে বলল, তাহলে তো ঝামেলা চুকেই গেল। আমার বড় ভাসুরকে বলল, তাহলে তুই এক কাজ কর, ঠিক 2-1 দিনের মধ্যেই ঘরোয়াভাবে একটা ছোটোখাটো আনুষ্ঠানিকভাবে বউকে তোর বউ করে নিয়ে নে, কর্মা পড়িয়ে তো কাজে ডেকে নিয়ে এসে। ঠিক তাই হলো। সেদিন বড় ভাসুরের সাথে বধূ ভেসে তার বাসরে বসতে আমার যে কতটা আনন্দ লাগছিল। মনে হচ্ছিল যে বড় ভাসুরের মনের মধ্যে যতটা চাপা কষ্ট ছিল সে দিনের পর দিন আমার কাছে শেয়ার করছিল। এত সৎ এবং চরিত্রবান একটা ছেলে পাওয়াটা বড় ভাগ্যের ব্যাপার। আমার স্বামীও খুব ভালো মানুষ ছিল, কিন্তু সে তো আর আমার কপালে থাকলো না, বেশি দিন লাস্টিং করলো না। এটা তো ধরে রাখার জিনিস না, হাত মত উপরওয়ালার হাতে। কে কখন আগে যায় কে পিছিয়ে যায় এর তো সিরিয়াল নেই। স্বামীহারা হয়ে যতটা কষ্ট পেয়েছিলাম, বড় ভাসুরকে আমার জীবনে জীবনসঙ্গী হিসাবে পেয়ে যেন পুরো কষ্টরে আবার এক নিমেষে আমি ভুলে গেলাম। সেদিন বড় ভাসুরের সাথে, সে তো আমার স্বামী হলো কর্মা পড়ার পরে, তার পাশে বধূ বেশে বাসরে বসতে আমার যে কতটা আনন্দ হয়েছিল বন্ধুরা, আমি তোমাদের ওই ব্যাপারটা, ওই অনুভূতির সময়টাকে বোঝাইতে পারবো না। মানে সে দিনের পর দিন একই কথা বলছিল, দেখাবো আমি যাকে বিয়ে করব সে যেন তোমার মতোই হয়, এরকম গুণধর রূপবতী, এরকম একটা লক্ষ্মী মেয়ে। উপরওয়ালা যেন ঠিক তার আশাটাকে মনে হয় নিজ কানে শুনছে, তার চাওয়াটাকে বাস্তবায়ন করার জন্যই হয়তো আমার স্বামীকে কেড়ে নিল। আমি যেন তার আশাকেই বাস্তবায়ন করতে চলেছি। আমার মতো তো দূরে থাক, সব নিজেই আমি তার বিয়ের পিড়িতে বসে তার ঘরণী হয়ে গেলাম, তার বউ হয়ে গেলাম। প্রথম বাসরাত্রে সে আমাকে একটা সোনার নেকলেস আমার গলায় পরিয়ে দিয়ে বলছিল, বিয়েতে যা দিয়েছি ওটা তো বিয়ের নিয়ম অনুসারে তোমাকে দিয়েছি, কিন্তু এখন যেটা দিলাম এটা স্পেশাল, আমার তরফ থেকে এটা প্রথম উপহার। পাশাপাশি একটা ভারী সোনের আংটিও আমার আঙ্গুলে পরিয়ে দিল, আর বলল, তোমার তেলমোহরের টাকা আমি সব পরিশোধ করে দিব, তার চেয়ে বেশি কিছু তুমি আমার কাছ থেকে পাবে। তবে তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও, বলো আর কোনো দাবি সভা রাখবে না। আমি এক নিমেষে তার বুকে ঢুলে বললাম, এগেলেও গেলে উম্মা দিয়ে বললাম, দেখো আমি কোনোদিন তোমার এই দাবি সভা কিচ্ছু রাখবো না। তোমার মতো একটা স্বামী যে এত বড় একটা বিপদের পরেও আমি পেলাম, এটা তো আমার 7 জন্মের কপাল গো। তোমার মতো একটা দেবতা তুল্য স্বামীকে পাওয়া মানে আমার একদম কপাল, এটা তো আমার ভাগ্য। উপরওয়ালা হয়তো তাই লিখে রাখছে, তুমি এত ভালো একটা ছেলে যে তোমার চরিত্রের কোনো দাগ নেই, আর তোমার মতো ছেলের সাথে আমার এই জুটিটা হওয়া মানে আমার 7 জন্মের একটা সৌভাগ্যের কপাল। এই ভেবে তার বুকে আমি ঢুলে পড়লাম। সেও আমাকে পাওয়ার পরে ভীষণ আনন্দ মেতে উঠল, খুব জড়িয়ে জড়িয়ে আদর করতে লাগলো। তারপরে বন্ধুরা, ওই যে একটা ব্যাপার ছিল যেটার দুর্বলতার কারণে তার মনের ভাগে খেয়ে গেছিল, সে কোনোদিন বাবা মা হাজার বলল বিয়ে করতে রাজি হতো না, সেটাকে এখন পরীক্ষা করার পালা। সেটা পরীক্ষা করতেই দেখি, ও বাবা, সে কি বলবো বন্ধুরা, আর কিছু বললাম না। একটা ছেলের পরিপূর্ণ স্বাভাবিক যতটুকু থাকা দরকার তার চেয়েও তার মধ্যে বেশি কিছু আমি পেয়েছি। আমি পেরে উঠিনি যথেষ্ট। আমি খুব আনন্দময়ী ছিলাম সে রাত্রে। যা হোক, খুব আনন্দ মস্করা, অনেক রোমান্টিকতার সাথে আমাদের বাসর রাতটা কেটেছিল। তারপরে এইভাবে তার সাথে সংসার করতে করতে এই জীবনে তো দাম্পত্য জীবনে সংসার করলাম বেশ অনেকটা দিনই আমার স্বামীর সাথে। তার ছোট ভাইয়ের কথা বলছি, সন্তানাদি হবে কি করে, সে তো বিয়ে করেই প্রবাসে চলে গিয়েছিল। কিন্তু এখন আমার এই স্বামীটা কাছে পাওয়ার পরে সে তো আর আমাকে ছেড়ে বাইরে কোথাও যাচ্ছে না। 1 বছর পেরিয়ে যেতেই আমার ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছিল, যেন আহ্লাদের চাঁদ। ছেলেটার জন্ম দেওয়ার পরে
আমার স্বামী যে কত খুশি, আর আমাকে নিয়ে সে জীবনে যে খুশি, মানে উঠতে বসতে সে আমাকে যে কতটা ভালোবাসতো বন্ধুরা তোমাদের বুঝাইতে পারবো না। আমার জীবনটা যেন ভালোবাসায় একদম ভরিয়ে গেল। আমার শ্বশুর শাশুড়িও মুখটা উজ্জ্বল হলো, নাতিনও খার পেল। আর আমার বাবা আমাকে নিয়ে যতটা টেনশনে পড়েছিল, বৃদ্ধ বয়সে আমার বাবাও যেন চিন্তামুক্ত হলো। যাই হোক বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া গল্পটা আজ এ পর্যন্তই ছিল। কিন্তু বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, এই গল্পটা আসলে ঘটে যাওয়া কোনো জীবনের গল্প থেকে নেওয়া, আমার কাল্পনিক চিত্তে লেখা এবং নিজ কণ্ঠে তোমাদের মাঝে পরিবেশন করলাম। তো এই গল্পটা শুনে তোমাদের মধ্যে কেমন অনুভূতি জাগলো, কতটুকু বিনোদন পেয়েছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শকই থাকো, তাহলে নতুন নতুন বিনোদনমূলক ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে এই ভিডিওটা তোমার প্রিয় মানুষটার কাছে দেখা বা শোনার জন্য পৌঁছে দাও। আগামীকাল এর চেয়েও আরও সুন্দর গল্প নিয়ে আবারও ফিরছি তোমাদের মাঝে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।